দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। ইরান আমেরিকা যুদ্ধ ঠিক কোথায় গিয়ে থমকে আছে, স্থগিত হয়ে আছে নাকি চলছে, এটি কোনোভাবেই পরিষ্কার নয়। বোতলটা পুরনো, কিন্তু যুদ্ধ এখন একটা নতুন মোড়কে হচ্ছে। কারণ আমেরিকা বলছে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নতুন করে বড় ধরনের সামরিক অভিযান না চালিয়ে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমেই সমস্যা সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব দেশ ইরানকে অর্থনৈতিক বা কোনো ধরনের সহায়তা দেবে তাদের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা এবং মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। আর্থিক নিষেধাজ্ঞার খবরে বিশ্ববাজারে তেলের দাম 3 সপ্তাহের মধ্যে এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরান থেকে সর্বোচ্চ পরিমাণ তেল আমদানিকারক দেশ চীনকেও এই প্রক্রিয়ায় অর্থাৎ আমেরিকাকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন স্কট বেসেন্ট। এই যখন বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, তখন দেশের ভিতরেও বড় হয়ে উঠছে অর্থনৈতিক ইস্যু। আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সেনেট ও হাউস দুটিতেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে ডেমোক্রেটরা। সেনেটে জয় পেতে প্রয়োজন হলে তারা নিজেদের প্রার্থীকে বসিয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার কৌশল নিয়েও কাজ করছে। সেটা কতটা কাজ করবে তা নিশ্চিত না হলেও হাউস ও সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বেশ কিছু কাজ, তার কাজগুলোকে লাগাম টেনে ধরার প্রস্তুতি শুরু করছে ডেমোক্রেটিক থিঙ্ক ট্যাঙ্ক। এই কাজগুলো অর্থাৎ যেসব কাজগুলো তারা বন্ধ করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে সেগুলো হলো ট্রাম্পের পারিবারিক এবং ব্যক্তিগত ব্যবসা, অ্যাপস্টেন ফাইলস ও বিচার বিভাগে যে স্বেচ্ছাচারিতা চলছে সেই বিষয়টি, একই সঙ্গে হোয়াইট হাউস ও ওয়াশিংটনের উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প, ইরান যুদ্ধ এবং অন্যান্য জাতীয় ইন্টারন্যাশনাল ইস্যুগুলোতে ডেমোক্রেটরা শক্তভাবে প্রেসিডেন্টের লাগাম টেনে ধরতে চান। তবে মধ্যবর্তী নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সম্ভাব্য হস্তক্ষেপ যেমন হতে পারে ব্যালট বা ভোটিং মেশিন বাজেয়াপ্ত করা, অভিবাসন এজেন্ট পাঠানো কিংবা জাতীয় ন্যাশনাল ইমার্জেন্সি অবস্থা ঘোষণা করার মতো বিষয়গুলো কতটা মোকাবেলা করা যাবে এটা নিয়ে বিভিন্ন স্টেট অনেকটুকু আতঙ্কে আছে। কারণ নির্বাচন কর্মকর্তারা এখন থেকেই তারা ঠিক করছেন আইনি এবং কৌশলগত দিকগুলো কিভাবে হতে পারে। মধ্যবর্তী নির্বাচনে যদি কোনোভাবে ফেডারেল প্রভাব বিস্তারের চেষ্টা করা হয় সেটি তারা কিভাবে মোকাবেলা করবেন, এই পরিস্থিতিতেই আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সাউদার্ন ইউনিভার্সিটি অফ ব্যাটন রুজের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী। আমাদের সাথে যোগ দিচ্ছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী, শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হলো, যুদ্ধটা আমরা বলছিলাম যে পুরনো বোতল নতুন মোড়কে যুদ্ধের একটা দিক পরিবর্তন হয়েছে। আপনার কাছে কি মনে হয় এই অর্থনৈতিক যুদ্ধ অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প তো নানাভাবে ইরানকে কাবু করার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত হয়নি সেটি, এখন অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা দিয়ে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, একদম কেউ যদি ইরানের সাথে 1 পয়সা লেনদেন করে তার ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এটি কতটা ফলপ্রসূ হবে বলে আপনি আশা করছেন? আপনাকে ধন্যবাদ। ডক্টর খালেকুজ্জামানকে অনেকদিন পরে দেখলাম, হ্যাঁ ওনাকেও শুভেচ্ছা। দেখুন, এই ইকোনমিক স্যাংশন ইরানের উপরে গত কত বছর ধরে চলছে, সিন্স আপনার 1979, এবং সেটা যে কাজ করেনি তা আমি বলবো না, কারণ ইরানকে দুর্বল করেছে। কিন্তু ইরানকে আর কতটা দুর্বল করা যাবে এই ইকোনমিক স্যাংশন দিয়ে? ইকোনমিক স্যাংশন দিয়ে ইরানকে যতটা দুর্বল করার প্রয়োজন ছিল ততটা দুর্বল হয়নি দেখি তো তাদেরকে যুদ্ধে যেতে হয়েছে, এবং সে যুদ্ধে তারা পরাজিত হয়েছে। মোটামুটি আমরা এই কনক্লুশন করতে পারি যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই বছরের শুরুতে যে যুদ্ধটা শুরু করেছিল যুদ্ধে তারা পরাজিত হয়েছে। এখন তাদের হাতে এই যুদ্ধের ব্যাপারটা হাতে নেই, কারণ তারা যুদ্ধ করার মতো পরিস্থিতি নেই, না আছে ইউএস পাবলিক সাপোর্ট, না আছে তাদের অস্ত্র, এবং তাদের ইকোনমিও অনেকটা খারাপের দিকে। কাজে এখন এই ইকোনমিক স্যাংশনটা, তো এটা কি ফেস সেভিং? হয়তো ফেস সেভিং, কারণ এটা কাজ করবে না। কোন ধরনের ইকোনমিক স্যাংশনে তারা চায়নাকে আহ্বান জানিয়েছে মানে ওয়াশিংটনকে সাপোর্ট দেওয়ার জন্য। এই সাপোর্ট কি চায়না করবে? নিশ্চয়ই করবে না,
কারণ মানে ইরান চায়নার যে ইরানের সাথে যে বাণিজ্য এবং তাদের যে তেল আমদানি, তার সিংহভাগই তারা ইরানের কাছ থেকে নেয়। কাজেই এটা যে তারা বন্ধ করবে তা না, তাদের উপরে আপনার সেকেন্ডারি স্যাংশনের যে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকি দিয়ে ইরান চায়নাকে কিভাবে দমন করবে। এবং এটা তো নিঃসন্দেহে মানে সবাই জানে যে এই যুদ্ধে বেশিরভাগ মানুষই মনে করছেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত, কিন্তু একটা মাত্র মানুষও যদি খুশি হয়ে থাকে সেটা চায় না। কারণ চায়না মনে করছে যে যেভাবে আমেরিকাকে নাকানি চুবানি খাওয়ানো যাচ্ছে এই যুদ্ধ দিয়ে, সেটি তাদের জন্য কূটনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থনৈতিকভাবে সব দিক থেকে লাভবান হচ্ছে তারা। আপনার চায়না থেকে যে সমস্ত দ্রব্য আমেরিকায় আসে, সেগুলো যদি চায়না বন্ধ করে দেয় তাহলে কি করবে? যেমন আমি একটা প্রোডাক্টের কথাই বলি, যে তাদের যে রেয়ার আর্থ মিনারেলস আছে, এটা দিয়ে তো আমেরিকাই চলে না। তারা যদি সেটা বন্ধ করে দেয় তাহলে আমেরিকা চলবে কিভাবে? কাজেই এই যে চায়নার বিরুদ্ধে যে হুমকি, কোনো কাজে আসবে না। এবং অন্যান্য যে সমস্ত পার্টনার ছিল ইরানের, সে সমস্ত পার্টনাররা ঠিকই থাকবে, বরং তারা আরো সাহসের সাথে ইরানের সাথে ব্যবসা করবে। কারণ দেখেছে যে ইরান আর এখন সেই মানে পরাজিত শক্তি না, তারা একটা বীরের মতো দেখিয়ে দিয়েছে যে তারা আমেরিকার মতো, ইসরায়েলের মতো শক্তিকে তারা মোকাবেলা করতে পারে। কাজেই এই স্যাংশন দিয়ে কোনো কাজ হবে না। আর একটা জিনিস আমাদের দেখতে হবে যে ইরান ইজ সারাউন্ডেড বাই as many as I think 6 or 7 countries. তাদের ল্যান্ড, তারা ইরান কি এতদিনে শিখে যায়নি এত বছর যাবত যে স্যাংশন, তারা তো জানে যে সেই ল্যান্ডের মাধ্যমে কিভাবে বাণিজ্য করা যায়। কাজেই আমার মনে হয় না যে ইরানকে এই স্যাংশন দিয়ে আগের স্যাংশনগুলোতে যতটা ইরানকে দমন করা গেছে তার চাইতে বিন্দু মাত্র বেশি কিছু করা যাবে, এটা আমার কাছে মনে হয় না। বরং এগুলো এটা যদি প্রলঙ্গিত হয়, আপনার এখন ইরানের সাথে একটা সমঝোতায় কিন্তু আমেরিকাকেই একটু নমনীয় ভাব দেখিয়ে তাদের সাথে একটা সমঝোতায় আসা উচিত। কারণ ইউএস ইকোনমি কিন্তু একেবারে এখন এমন একটা পর্যায়ে আছে যে দেখবেন যে আপনার কোম্পানিগুলো যদি একটু সতর্ক হয়ে আপনার তাদের এমপ্লয়ি ছাঁটাই দেওয়া শুরু করে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ইউএস ইকোনমিটা হঠাৎ পড়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা তো একটা ডোমিনো ইফেক্ট জিনিসটা বুঝি, যে একবার একটা কোম্পানি যখনই তারা কাটছাট করা শুরু করবে, তখন দেখা যাবে যে অন্যান্য কোম্পানিগুলো সেগুলো করবে। আজকেও আমি নিউজ দেখেছি যে স্টক মার্কেট কিন্তু আজকে আপনার ডাউ সম্ভবত 700 পয়েন্ট নিচে নেমে গেছে। হ্যাঁ, এরকম ওই যে মাঝে মধ্যে উঠছে নামছে, কিন্তু একবার যদি নামা শুরু করে এবং বৃহৎ আকারে, যেমন ধরেন আজকে 700 পয়েন্ট নেমেছে, কালকে যদি 1000 পয়েন্ট নামে, তারপর দেখা যাবে যে ওই মানে মানডে আসতে আসতে আপনার দেখা যাবে যে আবার এইটা শুরু হলে তখন ইউএস ইকোনমি নিচের দিকে যাবে। শুধু ইউএস ইকোনমি না, মানে আপনার বিশ্ব ইকোনমিটা তো এই ইউএস এর গোয়ারতুমির কারণে এবং ইউএস এর পলিসির কারণে এখন বিশ্ব ইকোনমি একটা ধ্বংসের মুখে। আমার তো মনে হয় ইউরোপ এখন ভীষণ ভাবে বিরক্ত। তারা তো ইউনাইটেড স্টেটসের সবচেয়ে বড় পার্টনার ছিল, তারা ভীষণভাবে বিরক্ত। এবং আরো যারা মানে পার্টনার আছে ইউএসএ, দেখেন ইদানিং ট্রাম্প যে হুমকি দিচ্ছে আপনার ওমানকে এসে বোমাবাজি করবে, কারণ ওমান একটা সমঝোতায় যার চেষ্টা করছে ইরানের সাথে। ওদিকে আবার সাউথ কোরিয়া, সেখানেও তাদের সেই যে মানে যৌথ যে কুচকাওয়াজ সেটাও রিডিউস করা হয়েছে। এই বিভিন্ন কারণে আবার ইদানিং আরেকটা ইয়ে দেখলাম যে কানাডার বিরুদ্ধে কত 50% ট্যারিফ। মানে এই সমস্ত কারণে আপনার তাদের যারা ট্রেডিশনাল অ্যালাইস, তারাও ভীষণভাবে বিরক্ত এবং তারাও কিন্তু ভীষণভাবে ইকোনমিক্যালি খুব সাফার করছে। এবং তারাও অনেকটা ইকোনমিক কলাপসের দোরগোড়ায়। এখন আমাদের বিশ্ব ইকোনমিটা কিন্তু একদম মানে যে কোনো মুহূর্তে এটা কলাপস করতে পারে। আমি জানি না মানে এই ট্রাম্পের এই যে পাগলামি, এই পাগলামিটার কতকাল এই ইউএস পাবলিক বা ইউএস তাদের যে পলিটিক্যাল অ্যালাইজ আছে তারা কতকাল সহ্য করবে। তাদের এখন সতর্ক হওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। প্রেসিডেন্ট ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন একেবারে সবাই বাণিজ্য বন্ধ করে দেওয়ার জন্য, আমরা দেখলাম যে ইউনাইটেড আরব আমিরাত তাদের
জাহাজে হামলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা, এই একটা কারণ দেখিয়ে এখন পর্যন্ত সম্মত হয়েছে এবং এটি ইরানের জন্য অনেকটুকু নেতিবাচক। একেবারেই কিছু হবে না এইভাবে কি উড়িয়ে দেওয়ার সুযোগ আছে যে ইরানকে যদি অর্থনৈতিকভাবে এখন সর্বাত্মক অবরোধ দেওয়া হয় তাহলে ইরানের যে নাজুক অর্থনীতি সেই জায়গায় ইরান, মূল উদ্দেশ্য তো হলো ইরানকে একটু সমঝোতায় নিয়ে আসা, সেটা কতটা সফল হবে আসলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ইরানের বিরুদ্ধে যত ধরনের হুমকি দামকি মানে সম্ভব সেটা ডোনাল্ড ট্রাম্প অলরেডি দিয়ে রেখেছে। তিনি এমনও বলেছেন যে আগামী 2 দিন পরে এই দেশ আর পৃথিবীর মানচিত্রে থাকবে না, আমরা এই সভ্যতাকে উড়িয়ে দিব, এই সভ্যতাকে বিলীন করে দিব। এর থেকে তো ইকোনমিক স্যাংশন নিশ্চয়ই বড় না। তো এরকম ধরনের হুমকি, এরকম ধরনের চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে অনেক ক্ষেত্রেই হয়েছে, পলিটিক্যাল ক্ষেত্রে, তারপরে ডিপ্লোম্যাটিক কেসে এবং ইকোনমিক কেসে। আপনার প্রশ্নে ফেরত যায়, এটা যদি দেয় তাহলে ইরান কি মোটেও পর্যদস্ত হবে না? ইরানের কি কোনোই ক্ষতি হবে না? নিশ্চয়ই ক্ষতি হবে। ইরানের ক্ষতি তো অবশ্যই হবে, কারণ সব দেশ এই কথাটা মেনে নিবে না, বিশেষ করে চায়না কিংবা মনে করেন রাশিয়া, এমনকি অন্যান্য যে বড় বড় দেশ যারা আমেরিকাকে ডিফাই করে নিজের মতো করে বাণিজ্য করে যায় রাশিয়ার সাথে। রাশিয়ার বিরুদ্ধে তো স্যাংশন ছিল ইউক্রেন যুদ্ধের কারণে, কিন্তু ইন্ডিয়ার মতো দেশ তো রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে নাই। অর্থাৎ কিছু কিছু দেশ ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে ইগনোর করবে, কিন্তু তার নিজের বলয়ে তো অনেকগুলো দেশ আছে যারা তার উপর খুবই ডিপেন্ডেন্ট। ডিফেন্সের দিক থেকে বলেন, যেমন ইউএই বা অন্যান্য যে গালফ স্টেট গুলো, অথবা এমনকি যে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো। হ্যাঁ, সত্য যে তারা ডোনাল্ড ট্রাম্পের মানে আহ্বানে তার সাথে যুদ্ধে তারা লিপ্ত হয় নাই, কিন্তু তারা তো ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি ডিফাই করে গিয়ে ইরানের সাথে পুরো দমে আগের মতো বাণিজ্য করে যাবে, এটাও আমার মনে হয় না। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে জিনিসটা কার্যকর হবে। এর 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 ফলে কতটা ইরানকে পর্যদস্ত করা যাবে সেটা সময় বলে দিবে। এমনকি এই যে স্যাংশনের কথা বলা হচ্ছে, এটা তো একটা ইকোনমিক ওয়ারফেয়ার, এবং আরাকচি এটাকে নাম দিয়েছে ইকোনমিক টেরোরিজম। তো সুতরাং এই ওয়ারফেয়ারটার পুরোপুরি এক্সটেন্টও কিন্তু এখনো জানা নেই, কিন্তু উনি বড় দাগে বলে রেখেছেন এমন কোনো দেশ নেই, যে কোনো দেশ, এনি দেশ যা কিছুই করুক তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প সেকেন্ডারি স্যাংশন দিবে। এবং এটা কি চায়নার বিরুদ্ধে তারা দিতে সাহস দেখাবে? অ্যাবসলিউটলি না। চায়না তো ইরানের সবচেয়ে বড় পার্টনার। 80% ইরানের যে তেল সেটা চলে যায় হচ্ছে চায়নাতে। সুতরাং চায়নার সাথে এই জাতীয় কাজটা ওরা করতে যাবে না, আমেরিকা করতে যাবে না, কারণ মনির মুস্তাফা ভাই যেটা বলেছেন, রেয়ার আর্থ এলিমেন্ট তো একটা জিনিস। আমরা সবাই জানি চায়না হচ্ছে আমেরিকার 3টা বড় বড় যে বাণিজ্য পার্টনার দুনিয়াতে, 3টার মধ্যে একটা, আর 2টা হচ্ছে মেক্সিকো এবং কানাডা। 3 নম্বর যে পার্টনার ইরান, মানে চায়নার মেড ইন চায়নার এমন দ্রব্য সামগ্রী আমরা সবাই এতদিনে বুঝে গিয়েছি। আমেরিকার কোনো ডিপার্টমেন্ট স্টোরে, ওয়ালমার্ট থেকে শুরু করে হাই এন্ড স্টোরে আপনি যেতে পারবেন না যেখানে চাইনিজ প্রোডাক্ট ছাড়া আমাদের চলে। চাইনিজরা যদি উল্টো কোনো ধরনের স্যাংশন, বলবো না, একটু বেঁকে বসে, তাহলে কি আমেরিকার অর্থনীতি ভালো যাবে? যাবে না। তার থেকে বড় কথা হচ্ছে আমেরিকার অর্থনীতিটা এতটাই নাজুক অবস্থায় চলে গেছে আজকে ফর দ্য ফার্স্ট টাইম, যে আমাদের যে ন্যাশনাল ডেট সেটা $40 ট্রিলিয়ন ক্রস করেছে। সেই $40 ট্রিলিয়ন হচ্ছে আমেরিকার যে ইকোনমির সাইজটা, তাই না? যে আমেরিকার ইকোনমিটা হচ্ছে জিডিপি আর কি, টোটাল জিডিপির 125%। এর মানে হচ্ছে আপনার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি 125 টাকা ধার করে রেখেছেন। এইটার যে কনসিকুয়েন্সেস, এই যে ন্যাশনাল ডেট টু জিডিপি রেশিওটা যেভাবে বেড়ে গেল, সেটা কিন্তু আমাদের জন্য খুবই মারাত্মক। যদিও স্কট বেসেন্ট অনেক কথাই বলছে যেটা নাকি জো বাইডেনের ভঙ্গুর অর্থনীতির কারণে এরকমটা হচ্ছে, কিন্তু আপনি যদি ফ্যাক্ট চেক করেন, নিজের উদ্যোগেই আপনি ফ্যাক্ট চেক করেন যে ডেট টু জিডিপি রেশিওটা কোন হারে বেড়েছে, সেটা দেখা যায় 2016 সালের পরে সবচেয়ে বেশি উলম্পন হয়েছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমলে, তাই না? তারপরে একটু কমে এসেছিল 1%, এটাও তিনি দাবি করেছেন বেসেন, যে আমরা তো 1% কমিয়ে এনেছিলাম। এখন $125 ট্রিলিয়ন মানে
সরি মানে $40 ট্রিলিয়ন থেকে 1% কমিয়ে আনলে এটা খুব বড় কিছু না। তো সব মিলিয়ে আমাদের অর্থনীতিটা খুব ভঙ্গুর অবস্থায় আছে, এবং এই যে $40 ট্রিলিয়ন ক্রস করলো আমাদের যে ন্যাশনাল ডেট, তার জন্য কিন্তু অনেক কারণের মধ্যে ইরান যুদ্ধটা একটা। কারণ আমরা অলরেডি $37 মিলিয়ন অফিসিয়ালি শুধু যুদ্ধক্ষেত্রে খরচ করেছি, এটা না, আমাদের যে এই যে সামরিক ঘাঁটিগুলি নষ্ট হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে যত ধরনের অর্থনৈতিক যে ঘটেছে আর কি, ডিসরাপশন ঘটেছে সাপ্লাই চেইনে, এমনকি আমাদের যে তেলের দাম যেভাবে বেড়ে গিয়েছে, তাতে করে প্রতি মাসে কনজিউমাররা যে কত $মিলিয়ন নিজের পকেট থেকে যাচ্ছে, সব মিলিয়ে ইকোনমিটা টালমাটাল অবস্থায় চলে গিয়েছে। এর জন্য ইরান যুদ্ধ একমাত্র দায়ী না, কারণ ইরান যুদ্ধের আগেই প্রায় 100% যে ডেট আমাদের ছিল, এখন এটা বেড়ে গিয়ে 125% হয়েছে। তো সুতরাং এইভাবে অর্থনীতিটাকে টেনে নিয়ে যাওয়া খুবই কঠিন হবে। তারপর আমাদের মিউনেশন, যেটা একটু আগে আমরা আলাপ করলাম, সেটা অনেক কমে গিয়েছে। এমনকি সাউথ চায়না সিতে যে জর্জ ওয়াশিংটন ছিল, সেটাকে পাঠাতে হয়েছে আপনার আব্রাহাম লিঙ্কনকে একটু দেওয়ার জন্য, তাই না, রিলিজ দেওয়ার জন্য। আপনি জানেন যে আব্রাহাম লিঙ্কন একটা ডিজাস্টার, সেইখানে মানুষ 9 মাস ধরে সমুদ্রে রয়েছে, তাদের যে স্যানিটেশন, খাদ্যের ঘাটতি, সব মিলিয়ে মানুষের যে মেন্টাল ব্রেকডাউন, সেটা একটা মানে এটা একটা হিস্টোরিক প্রপোর্শনে গিয়ে পৌঁছেছে। এই লোকগুলি যখন আমেরিকাতে ফেরত আসবে, তখন তাদের যে মেন্টাল ট্রমা, হাজার হাজার শত শত লোকের যে এই যে একটা পোস্ট যুদ্ধের যে ট্রমার ভিতর দিয়ে যাবে, সব যদি আপনি হিসাবে আনেন, মেন্টাল ট্রমা, তারপর আমাদের অর্থনৈতিক অবক্ষয়, পৃথিবীতে আমাদের যে ইমেজ সেটা নষ্ট হয়ে যাওয়া, ইরানকে কিছু না করতে পারা, সব মিলিয়ে আমরা খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছে। এই স্যাংশনটা কিছুটা কাজ করলো, এটাতে যে আসলে আমাদের অভিষ্ট লক্ষ্য, আমাদের বলতে আমেরিকার অভিষ্ট লক্ষ্য মোটেও অর্জন করা যাবে না, সেটা কিন্তু অলরেডি পরিষ্কার। কিন্তু প্রফেসর ডক্টর খালেকুজ্জামান, যদি আমেরিকা হরমুজ প্রণালীতে, যেটি আমাদের প্রেসিডেন্ট বলছেন যে পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং মাইন মুক্ত এখন এটি, যদি সেটি করতে পারতো, এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে এখনো জাহাজগুলো ইরানের পক্ষে কিংবা ইরানের সাইড দিয়ে যেতেই বেশি পছন্দ করছে, যেভাবে আমেরিকার নিয়ন্ত্রণ কিংবা আমেরিকার সাথে একটা সমঝোতার মাধ্যমে ওমানের সাইড দিয়ে খুব একটা বেশি যাচ্ছে না। তাহলে এই হরমুজটা সমাধান না করলে কোনোভাবেই তো এই অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব না। এখন ইরানের ব্যাপারে যদি আপনি যত কঠোর হবেন, তারা তো হরমুজের ব্যাপারে ঠিক ততটাই পাল্টা ব্যবস্থা নেবে, তাহলে সমাধানটা কোথায় হচ্ছে? এক্স্যাক্টলি ওই জায়গাটাই তো কথা, যে হরমুজের যে দখল ডোনাল্ড ট্রাম্প মানে কথার বাক্য ব্যানে অনেকবারই নিয়েছে, অনেকবারই বলেছে। কোনো সময় সে বলেছে হরমুজ আমাদের প্রয়োজন নাই, সেখান দিয়ে আমাদের কোনো তেল আসে না অন্যান্য দেশের। তারপর তিনি বলেছে যে হরমুজ পুরাটাই আমাদের দখলে। তারপরে তিনি বলেছেন প্রয়োজনে হরমুজকে আমরা আমেরিকার অংশ করে ফেলবো। তো এগুলি তো আসলে হচ্ছে যে মানে কথার কথা, এক ধরনের হচ্ছে কথার ফুলঝুরি। বাস্তবত তো আপনি যে ডেটাগুলো আপনি দেখেছেন, সেইখানে মানে পুরা হরমুজ প্রণালীকে যে 3 ভাগে ভাগ করা যায়, ইরানের কাছে, মাঝামাঝি জায়গা ওমানের কাছে, সেখানে দেখা যাচ্ছে গত 18-19 দিনে যে যতগুলি জাহাজ গিয়েছে, এর কিছু হচ্ছে আপনার ওয়েল এবং এলপিজি এলএনজি বাহিত জাহাজ, এগুলি 112টার মতো, এবং কার্গোবাহী জাহাজ ছিল 236। সব মিলিয়ে এর এই দুটো ক্যাটাগরির যে জাহাজ যেটা ইরানের পাশ দিয়ে পাস করেছে, সেটা হচ্ছে প্রায় 80%, তাই না, 80% যেগুলি পাস করেছে। এর মধ্যে অনেকগুলোই হচ্ছে আপনার, আপনি জানেন, ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়ে ওরা পাস করে, কারণ যাতে কোনোভাবেই তাদেরকে চিহ্নিত না করা যায়। এবং ইন্টারেস্টিংলি এনাফ, যে ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়ে যেসব জাহাজ পাস করে, সেগুলোর মধ্যে কিছু কিছু ইরানি জাহাজও রয়েছে। তাতে পরিষ্কার বোঝা যায় যে এটা এক ধরনের চাতুরি তারা নিচ্ছে, যাতে এই যে আমেরিকান ব্লকেটটা তো আসলে হরমুজ প্রণালীর সাউথে, হরমুজ প্রণালীর বাইরে গিয়ে ওমান সাগরে। সুতরাং আমেরিকার যদি এতটা সক্ষমতাই থাকতো, তাহলে তো পুরোপুরি ব্লকেট দিয়ে পুরো বাণিজ্যটাই বন্ধ করে দিত। সেটা তারা পারছে না। এমনকি ওমান সেই জিনিসটা বুঝতে পেরে, কারণ কিছুটা অর্ধেকটা সাইড তো ওমানের, অর্ধেকটা ইরানের, ওমান এবং ইরান তারা নিজেদের মতো করে একটা সমঝোতায় পৌঁছতে চাচ্ছিল যে আমরা দুজনে মিলে এটাকে কন্ট্রোল করবো। আপনি একটু আগে উল্লেখ করলেন যে ডোনাল্ড ট্রাম্প আমাদের সবচেয়ে এক ধরনের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডস ইন গালফ স্টেট হিসেবে হচ্ছে ওমান, কারণ তারা নেগোসিয়েশন করে যাচ্ছে কাতারের মতো, তাদেরকে সে বম্বিং করবে, এরকম কথাবার্তা ডেসপারেটলি বলতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে অবস্থাটা পরিষ্কার যে হরমুজ প্রণালীতে আমেরিকা
কোনোই নিয়ন্ত্রণ সেখানে নেই, এবং যেসব জাহাজগুলি ট্রান্সপন্ডার বন্ধ করে যায় সেটা মূলতই আমার ধারণা যে ইরানের কাছ থেকে এক ধরনের আপনার গ্রিন সিগন্যাল নিয়েই তারা এই কাজটা করে, কারণ এটা যে করছে এর মধ্যে ইরানি জাহাজও আছে। সুতরাং হরমুজের উপর আমেরিকার কন্ট্রোল মোটেও স্থাপিত হয়নি। ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী। একেবারে খুবই বিপাকে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে এবং অর্থনৈতিক ইস্যুতে, দেশের ভিতরকার কথা বলছি। সেই জায়গাটাতে রিপাবলিকান দলও এটার জন্য সাফার করছে। এখন একটা সুবর্ণ সুযোগ অনেকে মনে করছেন ডেমোক্র্যাটদের জন্য আগামী মধ্যবর্তী নির্বাচনে ফসলটা ঘরে তোলার জন্য। সেই ফসল ঘরে তোলার জন্য অর্থাৎ সেনেট এবং হাউস দুটোতেই সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য যে কৌশলে ডেমোক্রেটরা এগুচ্ছে সেটা কতটা কার্যকর কৌশল বলে আপনার কাছে মনে হচ্ছে? আচ্ছা, আমাদের ডোমেস্টিক পলিটিক্স এর আগে আমি আবার একটু আপনার সেই হরমুজ প্রসঙ্গে ফিরে যাই। ডক্টর খালিকুজ্জামান যেটা বললেন যে ইউএস এর যে ট্রেডিশনাল অ্যালায়েন্স যারা আছে তারা এই ইকোনমিক স্যাংশনে হেল্প করবে। আসলে আমি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করব, কারণ দেখুন মানে এই যে ট্রেডিশনাল অ্যালায়েন্স এটার রেফারেন্স উনি দিলেন সেই মিডল ইস্টার্ন, এই ওমান বলেন, ইউএই বলেন, সৌদি আরবিয়া বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, এদের যে ইউএস বেসগুলো ছিল সেই বেসগুলো কিন্তু আর নেই, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা আর মনে করছে না যে ইউএস তাদেরকে প্রোটেকশন দিতে ক্যাপাবল। হ্যাঁ, যার ফলে কিন্তু দেখেন যে ওমান সেটাই যদি হতো তাহলে ওমান কেন আপনার ইরানের সাথে এই সমঝোতায় যাবে? হ্যাঁ, তারা সমঝোতায় যাচ্ছে এই কারণে যে এখন আসলে ইরানকে ছাড়া উপায় নেই, মানে ইরান তারা কন্ট্রোলে। ওই আপনার সেই সাউদার্ন রাউট দিয়েও যদি সব শিপগুলো যায় সেগুলো কি আপনার ওমান প্রোটেক্ট করতে পারবে? সেগুলো কিন্তু ওমানের তো একটা একেবারে নগদ নারায়ণ লাভ আছে। যদি কোনো কারণে টোলটা কার্যকর করা যায় সেটার একটা বড় অংশ পাচ্ছে ওমান। তাহলে ওমানের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছাবে যদি এই ধরনের একটা ইরানের সাথে সমঝোতা করে তারা এগোতে পারে? সো এটা তাদের একটা ইন্টারেস্ট। আবার একটা বাস্তব কারণও আছে, যেটা হলো যে তারা যদি ইচ্ছাও করে যে ইউএস এর সাথে সহযোগিতা করে তাদের রাউট দিয়ে সমস্ত শিপ দিতে পারবে, সেটা তো সে পারবে না, ইউএসই তো পারছে। হ্যাঁ, তাহলে তো ইউএসই বলতেছে ঠিক আছে তোমাদের রাউট দিয়ে সব শিপ চলুক, আমরা তাদেরকে প্রোটেকশন দেবো। সেটাকে ইউএস পারছে? ইউএস তো সেটা পারছে। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো এই যুদ্ধ করে, এই যে এই লেটেস্ট যে যুদ্ধটা করে যেটা করেছে সেটা হচ্ছে মানে ইরানের হাতে একটা অ্যাটমিক বম দিয়ে দিয়েছে। এই যে এরা যে নিউক্লিয়ার বম্বের কথা বলে যে ইরানকে এটা করতে দেওয়া হবে না, আসলে নিউক্লিয়ার বম যারা করেছে তারা কি এটাকে ইউজ করতে পারে না। কিন্তু ইরানের হাতে এমন একটা বম দিয়ে দিয়েছে এবার যে তারা সেটা ইউজ করতে পারে এবং তারা সেটা ইউজ করছে। হ্যাঁ, কাজে এইটা থেকে ইরান যে পিছিয়ে আসবে সেটা তারা আসবে না, এটা তাদের কন্ট্রোলে থাকবে। এই কারণে আমি বললাম যে ইউএস এর একটা মাত্র পথ আছে, সেই পথটা হচ্ছে নমনীয় হয়ে ইরানের সাথে একটা সমঝোতায় যাওয়া। ইরানকে আর সেই আগের মতো দেখলে চলবে না। ইরানকে আগের মতো স্যাংশন দিয়ে তাদেরকে একেবারে করে ফেলা যাবে, সেই মন যদি থাকে ইউএস এর এমনকি ওয়েস্টের, সেটা আর কার্যকর হবে না। ইরান এখন একটা মানে অন্য পর্যায়ে চলে গেছে অলরেডি। হ্যাঁ, কাজে সেখান থেকে ইরানকে ফেরানো যাবে না। এখন আমি আসি আপনার আমাদের ডেমোক্রেটরা কতটা কাজে লাগাতে পারবে এই দুর্বলতা? এটা ডেমোক্রেটরা কাজে লাগাতে পারবে, কারণ আপনি দেখেন ইউএস পাবলিকের সেন্টিমেন্ট কিন্তু আপনার এই যুদ্ধের বিরোধী। তারা কত 75% কিন্তু এই যুদ্ধের পক্ষে না। হ্যাঁ, কাজে এটা ডেমোক্রেটরা কাজে লাগাতে পারবে। অ্যাটলিস্ট আমি তো মনে করি যদি সিনেট নাও পায়, হাউসটা তারা পেয়ে যাবে। হাউসটা আসলে তো মানে থিন মেজরিটি আপনার রিপাবলিকানদের কাছে হাউসটা ধরে নেওয়া যায় আপনার পরবর্তী স্পিকার হাকিম জেফরিস। এখন সিনেটটা নিয়ে কথা, তো সিনেটও দেখেন আমাদের টেক্সাসের যে সিটটা, এই সিটটা কিন্তু পাওয়া সম্ভব, আপনার অ্যালাস্কার সিটটা পাওয়া সম্ভব, এবং কতগুলো রাষ্ট্রে আপনার মিড ওয়েস্টে আপনার সেখানে ডেমোক্রেটরা কিন্তু সরে দাঁড়িয়েছে, ইন্ডিপেন্ডেন্টদের ইলেকশন করতে দিয়েছে, সেখান থেকে 2-1টা সিট পিক আপ করতে পারলে হয়তো সিনেটটাও পাওয়া। মানে ওগুলো মূলত রিপাবলিকান স্টেট, সেই কারণেই সেখানে নেব্রাস্কা, সাউথ ডাকোটা কিংবা আইডাহোর কথা বলা হচ্ছে যে সেখানে ডেমোক্রেট প্রার্থীরা তারা স্বতন্ত্রদেরকে সমর্থন করে সরে দাঁড়াচ্ছেন। এটা হয়তো ভোটের ব্যবধানটা কমিয়ে আনতে পারবে, কিন্তু একেবারে পূর্ণাঙ্গ জয় পাওয়ার জন্য যতটা ক্যারিসমেটিক নেতৃত্ব দরকার সেটি কি আপনি দেখছেন?
আপনি আপনি কি আমাকে বলতে পারবেন যে জর্জিয়া ডেমোক্রেটিক স্টেট? কিন্তু জর্জিয়ার তো দুটো সিনেটারই ডেমোক্র্যাট। হ্যাঁ, কাজে এবার কিন্তু আপনার এই রেড স্টেট, যে রেড স্টেটের কথা বললেন, কিছু কিছু রেড স্টেট থেকে আপনার ডেমোক্রেটিক সিনেট যাওয়ার সম্ভাবনা আছে। ওকে। এগুলো ডিপেন্ড করে, আপনার এই যুদ্ধ তো আছেই, তারপরে এর সাথে আপনার রিপাবলিকানদের ক্যান্ডিডেট, যেমন ধরেন টেক্সাসের যে ক্যান্ডিডেট কিন্তু খুবই টক্সিক ক্যান্ডিডেট। হ্যাঁ, তার নিজের পার্টিতেই কিন্তু তার সমর্থন যে খুব একটা আছে তা না। তো এই সমস্ত কারণে পাওয়া সম্ভব, কিন্তু যেটা আমি ভয় পাচ্ছি সেটা হলো যে ইলেকশনটা কি, মানে ইউএস ইলেকশন তো ফেয়ার ইলেকশন হয়, এটা তো কেউ রিগিং করতে পারে না। কিন্তু আমাদের আবার দেখতে হবে যে প্রেসিডেন্ট তো ডোনাল্ড ট্রাম্প, এবং তার দলটা কিন্তু একটু অন্যদিকে চলে গেছে। আমরা যদি সেই জানুয়ারি 6 এর ওই 2020 সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ব্যাপারে সেই ধরনের একটা ভায়োলেন্স, সেই সমস্ত ক্রিমিনালরা তো এখন বাইরে, যারা ওই সে যোগ দিয়েছিল, তারা তো কেউ আর এখন আর জেলে নেই, তারা সবাই তো ক্ষমা পেয়ে গেছে। সেটা প্লাস ট্রাম্প যেভাবে আপনার এই যে বর্তমানে আপনার ইমিগ্রেশন এজেন্টদের ইউজ করছে, আপনার জাস্টিস ডিপার্টমেন্টকে ইউজ করছে, ফেডারেল এজেন্টদেরকে ইউজ করছে, এদেরকে ইউজ করে, তার মানে ট্রাম্প, আমরা যতটা জানি যে ট্রাম্প কোনোদিন পরাজিত হতে চায় না। সে তো আজও স্বীকার করে না সে সে যে 2020 সালে হেরেছিল, যে হেরেছিল সেটা তো আজও সে স্বীকার করে না। হ্যাঁ, কাজেই আমার এই একটা ভয় আছে যে এই ধরনের কিছু একটা ঘটতে পারে, এবং সে এইভাবে কিন্তু জেতার চেষ্টা করতে পারে। যেমন আপনি আপনার ইন্ট্রোডাকশন বলেছেন যে ডেমোক্র্যাটরা যদি ক্ষমতায় যায় মিড টার্মে, তাহলে তারা অনেকগুলো ইনভেস্টিগেশন ওপেন করবে ট্রাম্পের ব্যাপারে, এবং ট্রাম্প জানে যে সে অনেক অকাম করেছে। হ্যাঁ, এই যে আপনি জাস্টিস ডিপার্টমেন্টের কথা বললেন, ইমিগ্রেশনের কথা বললেন, এই যে হোয়াইট হাউস আপনার অবকাঠামো পরিবর্তন করা, রেনোভেশনের জন্য যে বলরুম টলরুম, আপনার জাস্টিস ডিপার্টমেন্টকে এই করে তার যে পলিটিক্যাল এনিমি তাদেরকে প্রসিকিউট করা, এর অনেক কিছু, যে আপনি এপস্টিন ফাইলসের কথা মেনশন করেছেন। কাজে সে জানে যে ডেমোক্র্যাটরা সে কংগ্রেসে গেলে এগুলো নিয়ে তারা ইনভেস্টিগেট করবে, এবং ইনভেস্টিগেট করলে অনেক কিছু বেরিয়ে। ওকে। হ্যাঁ, জন্য সে একটা হয়তো প্ল্যান করতে পারে যে সে হয়তো ওই ইলেকশনকে রিগিং করে হয়তো বুঝতে পেরেছি, মানে তার আতঙ্কের জায়গাটা আছে, আরেকটা গোলমালের সম্ভাবনা আছে। জি। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে শুনি দুটোকে যদি আমরা এক সুতোয় গাঁথি, যে একটা হলো ডেমোক্রেটরা যদি হাউস এবং সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা ট্রাম্পের অনেক কাজের লাগাম টেনে ধরার চেষ্টা করবে, কোন কোন বিষয়ে ধরতে পারে সেটির একটি সম্ভাব্য তালিকা আমরা আলোচনা করছি। ঠিক এই অবস্থায় যে আশঙ্কাটা করা হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচন ফেয়ার হবে, সেখানে ফেডারেল হস্তক্ষেপ থাকবে না, কারচুপি থাকবে না, কোনো ভায়োলেন্স থাকবে না, এই বিষয়ে আপনি কতটা আশাবাদী হতে পারছেন? জি, না, এখনো ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ক্রোনিস, তারা তো অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করেছে, কিন্তু এটা আমরা অবলোকন করলাম গত কয়েক বছরে যে আমেরিকা এখনো তো ব্যানানা রিপাবলিক না, এবং সেখানে অনেক আইনের শাসন এখনো আছে। তার যে এমনকি ফেডারেল জাজেসরা তারা অনেক বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে গিয়ে তারা ভার্ডিক্ট দিয়েছে, রায় দিয়েছে, এবং যে ডোনাল্ড ট্রাম্প যদিও বলে গিয়েছে গত 6 বছর যাবৎ যে সেই ইলেকশনে হারে নাই 2020-এ, তাই বলে তো আর দেশ থেমে থাকেনি, এবং মানুষজন এটাকে যে খুব বেশি আমলে নিচ্ছে, পাত্তা দিচ্ছে এমন না। সুতরাং আমি মানে নিরাশ না, আমি মনে করি না যে এমন কিছু ঘটে যাবে যে ডোনাল্ড ট্রাম্প মুখে অনেক কথাই বলে, সে ফেডারেল ফোর্স পাঠাবে, ব্যালট সিজ করে ফেলবে, এরকমটা আমেরিকাতে ঘটবে। তার জন্য তো একটা পাবলিক সাপোর্ট দরকার। পাবলিক সাপোর্টটা তো আপনারা জানেন যে গত যে লাস্ট যে হয়ে গেল মানে জরিপ, সেখানে ডোনাল্ড ট্রাম্পের মানে পপুলারিটি রেট হচ্ছে 33%, যেটা অল টাইম লো। গত তারিখে যখন সে প্রেসিডেন্ট ছিল, সেটা ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে এরকম ছিল। এখন একটা ক্ষমতাসীন প্রেসিডেন্টের 33% রেটিং তো খুবই খুবই কম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মানে রিপাবলিকান যারা, তারাও আসলে যে খুব বড় একটা অংশ ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে এমন না। আপনারা জানেন যে প্রাইমারি গুলি যে হয়ে যাচ্ছে একটার পর একটা, সেখানে 2 বছর আগেও দেখা যেত যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের যে ক্যান্ডিডেটকে এন্ডোর্স করে
তার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস পেত না, কথা বলার সাহস পেত না। কিন্তু ইদানিং তো আমরা দেখছি যে প্রাইমারিগুলো হয়ে যাচ্ছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প যাদেরকে এন্ডোর্স করছে সেসব ক্যান্ডিডেটরা হেরে যাচ্ছে। এটা তো বাস্তবতা, কারণ তার সাপোর্টার সেভাবে নেই। যেমন ডেমোক্রেটরাও অনেকে এগিয়ে যাচ্ছে, তাই না? তা আমার শঙ্কার জায়গাটা আসলে অন্য জায়গায়, যে ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ফোর্স পাঠিয়ে যে ব্যালট বাক্স সিজ করে ফেলবে, আইসেল লোকজনকে মানে ভোট কেন্দ্রে পাঠিয়ে দিবে। কারণ আইসেল লোকেরা তো আপনার আমেরিকান যারা সিটিজেন তাদেরকে কিছু করতে পারবে না। তবে সত্য যে কিছু কিছু ইমিগ্রেন্ট যারা অলরেডি নাগরিক এই দেশের, তারা হয়তো ভয় পেতে পারে আইস টাইস যদি ভোট কেন্দ্রের পাশে থাকে। কিন্তু তাদের তো একটা অল্টারনেটিভ সুযোগও আছে এই দেশে অনেক স্টেটেই, যে আপনি অ্যাবসেন্টি ব্যালট দিতে পারেন, মেইল ইন ব্যালটে ভোট দিয়ে দিতে পারেন। সেসব ব্যাপারে ডেমোক্রেটিক দলকে আরো বেশি কাজ করতে হবে। অর্থাৎ মানে পাবলিক ইয়েতে গিয়ে আর কি, জনসমক্ষে গিয়ে, মানুষের কাছে গিয়ে, গ্রাসরুটে গিয়ে তাদেরকে সমস্ত পথ বাতলে দিতে হবে কিভাবে সবকিছু অ্যাভয়েড করে গিয়ে ভোট দেওয়া সম্ভব। তা আমার কাছে যেটা মনে হয়, ডেমোক্রেটিক পার্টিটাকে এখনো আমার কাছে অতটা সুসংহত এবং অতটা অর্গানাইজড মনে হচ্ছে না। এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে চোখে পড়ার মতো ন্যাশনাল স্কেলে উদ্দীপিত করতে পারে মানুষকে, এরকম লিডার আমার চোখে এখন পড়ে না। এটা একটা শঙ্কার বিষয়। আরেকটা জিনিস কিছুটা শঙ্কার বিষয় বলতে পারেন, সেটা হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে ডেমোক্রেটিকের পার্টির মধ্যে এসডিএ অর্থাৎ ডেমোক্রেটিক যে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেটা, সেটা এগিয়ে যাক, সেটা আমি চাই, আমিও চাই মনে প্রাণে। কিন্তু এই মুহূর্তে এসডিএ এবং মেইন স্ট্রিম ডেমোক্রেটদের মধ্যে যে ফারাকটা, যেই রিফটটা আর কি, সেইটা বরং অনেকটা শঙ্কার কারণ। আমি অনেকগুলো কারণ দেখালাম যে ডেমোক্রেটদের সেরকম বড় ধরনের নেতৃত্ব আমার চোখে পড়ে না, যাদেরকে দেখে মানুষজন উজ্জীবিত হতে পারে। কেন্দ্রীয় লেভেলে উজ্জীবিত হয় কাকে দেখে? বার্নি স্যান্ডার্সকে দেখে, এওসিকে দেখে। বার্নি স্যান্ডার্স তো আসলে রেজিস্টার্ড ডেমোক্রেটই না, আপনারা জানেন। তো এই লেভেলের একটা তো ডেমোক্রেটিক লিডার নেই। তারপরে যেমন ফ্লোরিডার ইলেকশনটা দেখেন, গতকাল পরশুদিন যেটা হয়ে গেল, সেখানে এনজে নিক্সনের মতো একজন মানে প্রগ্রেসিভ অথবা এসডি এর লোক বেরিয়ে আসলো। এট দ্য সেম টাইম ডেভিড জলি, যে আসলে রিপাবলিকান দলের ছিল, এখন ডেমোক্রেটদের হয়ে গভর্নরেটের ইলেকশন করছে, সেও পার হয়ে আসলো। তাদেরকে যখন আলাদা করে ইন্টারভিউ নেওয়া হয়, মনে করেন যে এমএস না ওইসব জায়গায়, ডেভিড জলি কিন্তু যে এনজি নিক্সনের ব্যাপারে খুব বেশি মানে যেটাকে বলে এনথুজিয়াস্টিক হতে পারে না। তার দলেরই মানুষ, সে বলছে না না না, এটা সে আমার ক্যান্ডিডেট না, আমি জাতীয় জিনিস পছন্দ করি না, এগুলি সে বলছে। তা আমার কাছে মনে হয় 3-4টা কারণ যে আমি দিলাম, সেই সব কারণে বরং ডেমোক্রেটদের কিছু পিছিয়ে থাকার সম্ভাবনা আছে। তা নাহলে এবার সবচেয়ে সুবর্ণ সুযোগ ছিল ডেমোক্রেটদের এগিয়ে যাওয়ার, যদি তারা ভালো নেতৃত্বের মাধ্যমে কোঅর্ডিনেটেড ওয়েতে গ্রাসরুট লেভেলে ব্যাপক প্রচারণা চালিয়ে গিয়ে। আরেকটা জিনিস আমি বলি, শেষ করি, ডোনাল্ড ট্রাম্প অনেক খারাপ কাজ করেছে, অর্থনীতি সে পিছিয়ে দিয়েছে, যুদ্ধটাতে আমাদেরকে বিপদে ফেলেছে, এইগুলি বলে শুধু ভোট পাওয়া যাবে না। ডেমোক্রেটদেরকে একটা বিকল্প দেখাতে হবে, বিকল্প আশা দেখাতে হবে। ইকোনমিকলি তারা কি কি প্রজেক্ট নিয়ে আসবে, যার মাধ্যমে মানুষের জীবনের মান উন্নয়ন হবে। আমি এখনো সেটা দেখছি না ডেমোক্রেটদের কাছ থেকে। শুধু অন্যরা ভালো না, আমাকে ভোট দাও, এই কথা বলে তারা যে খুব বেশি পার পাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, নভেম্বর পর্যন্ত এখন 3-4 মাস, আমেরিকার ইলেকশনে 1 সপ্তাহ হচ্ছে 1 বছরের সমান। মানে সেপ্টেম্বর সারপ্রাইজ তো রয়েছে, একটা কথা আছে না, সেপ্টেম্বর সারপ্রাইজ। এখন ডোনাল্ড ট্রাম্প যদি ইকোনমিক ফিল্ডে কিছুটা উন্নতি ঘটাতে পারে, যেভাবে করুক, তাহলেই তো আসলে ইরান যুদ্ধে কি হচ্ছে এটা আমেরিকা সব ভুলে যাবে, সেগুলো ভুলতে বেশি সময় লাগবে না। আমরা একটু প্রফেসর ডক্টর মনির মুস্তফা আলী বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই, কারণ বাংলাদেশের একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াকে আমি যদি একটু বিবিসি বাংলা যে শিরোনামটা করেছে সেটা পড়ে শোনাই, 3টি ব্যালট বাক্স, 2 জন প্রার্থী ও একটি লাল গোলাপ, এটি তাদের শিরোনাম। এই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটা কেমন দেখলেন, কতটা আশানুরূপ হলো? আচ্ছা, আমি বাংলাদেশ প্রসঙ্গে আসছি। ডক্টর খালেকুজ্জামান কিন্তু একজন ফার্স্ট ক্লাস পলিটিক্যাল অ্যানালিস্ট। উনি ইলেকশনের ব্যাপারে আমার মনে আছে, গত যে প্রেসিডেন্ট ইলেকশনের হলো, উনি যেটা প্রেডিক্ট করেছিলেন একদম সেটা হয়েছে। উনি বলেছিলেন যে আমি যখন ড্রাইভ করি তখন আমি কমলা হ্যারিসের কোনো সাইন টাইন দেখি না, আমি ট্রাম্পের সাইন টাইন দেখি। দেখা গেল যে রেজাল্টটা কিন্তু সেইভাবেই হয়েছে।
কিন্তু আজকে আমি একটু দ্বিমত করব উনি মানে ডেমোক্রেটদের ব্যাপারে যেটা বললেন, এই যে বার্নি স্যান্ডার্সের কথা বললেন। বার্নি স্যান্ডার্স কয়টা লোক জানে যে উনি ইন্ডিপেন্ডেন্ট? সবাই জানে যে উনি ডেমোক্র্যাট। হ্যাঁ, তারপর মানে কিন্তু উনি দেখেন প্রেসিডেন্ট ইলেকশন, প্রার্থী না, উনি আগামী 2028 সালের নির্বাচনে ইলেকশন ডেমোক্রেটদের যত প্রার্থী না। ঘনিয়ে আসবে আপনি দেখবেন যে ক্লিনটন এবং ওবামা খুবই ইনভলভ হবে। হ্যাঁ, এবং আমি জানি না যে ওবামা এবং ক্লিনটনের সাথে বড় ন্যাশনাল লিডার কি আছে অপোজিট সাইডে ট্রাম্প ছাড়া, আমি জানি না। এবং ট্রাম্পের যে আপনার অ্যাপ্রুভাল রেটিং এখন এখন তো অনেক রিপাবলিকান ট্রাম্প থেকে একটু দূরে থাকার চেষ্টা করছে। কাজেই আমি আমি ঠিক অতটা মানে আপনি হতাশ আপনি না। আপনার সাথে আমি একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো যে বার্নি স্যান্ডার্স স্বতন্ত্র পার্লামেন্টের সেনেটর, কিন্তু তিনি সব জায়গায় যাচ্ছেন, তিনি এন্ডোর্স করছেন, এমনকি এই আমাদের নিউ ইয়র্কের নির্বাচনেও তিনি এসে জনসভা করে গেছেন। কিন্তু সেই জায়গায় ওবামা এবং ক্লিনটন হবেন, মানে আর নির্বাচনে বাকি 3 মাসও নাই, কখন হবেন তারা? তাদের ভয়েসটা কেন ওইভাবে এক বার্নি স্যান্ডার্সের মতোই কেন তারা ভূমিকা রাখতে পারছেন না? না, আমার তো মনে হয় যে হবে। এখনো তো 2 মাসের বেশি আছে সময়। হ্যাঁ, 2 মাসের সময় বেশি আছে। আর তারপরে আর একটা জিনিস আমি বলবো, ওই যে ফ্লোরিডার যে গভর্নর ডেভিড জলি, হ্যাঁ, খুবই ভালো ক্যান্ডিডেট। মানে ক্যান্ডিডেট কোয়ালিটিও দেখতে হবে। হ্যাঁ, এই ক্যান্ডিডেট কোয়ালিটি যদি আপনি বিভিন্ন জায়গায় দেখেন, টেক্সাসের যে সিনেট রেসের কথা আমি যেটা বললাম, সেখানে কিন্তু আপনার ডেমোক্র্যাটদের ক্যান্ডিডেট, তার ইমেজ, তার সবকিছুই কিন্তু আপনার রিপাবলিকান ক্যান্ডিডেট চাইতে অনেক ভালো। ওকে, হ্যাঁ, কাজে এই সমস্ত ব্যাপার বিবেচনা করে আমি মনে করি যে হ্যাঁ, তাদের সম্ভাবনা আছে। আমি বলছি না যে তারা ওই সিনেটটা পেয়ে যাবে বা হাউসটা হয়তো পাবে, এটা ডেফিনেটিভলি বলা যায় যে হাউসটা পাবে, কিন্তু সিনেটটা পাবে কিনা সেটা আমি বলতে পারছি একটু না। তবে কঠিন। তাদের ক্যান্ডিডেট এবং তাদের যেটা উনি ডেফিসিটের কথা বললেন, আমি ওটা ওই ডেফিসিট আমি মনে করি না। ওকে, এখন বাংলাদেশ প্রসঙ্গে আসে, আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতি নির্বাচন, এবং বলা হয়ে থাকে যে 37 বছর পরে একটা নির্বাচন হলো, তাই না? তার মানে এই 37 বছরের মধ্যে কোনো অপোজিশন ছিল না, যার ফলে কোনো নির্বাচন হয়নি। এবার একটা নির্বাচন হয়েছে, কিন্তু এই নির্বাচনটা কি ডেমোক্রেটিক নির্বাচন? আপনি আমাকে বলেন যে এই নির্বাচনটা কোন ধরনের নির্বাচন, যেখানে আপনার আপনার বিএনপি তাদের 200-র বেশি, মানে দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না এমপিরা, দলের বাইরে গিয়ে ভোট দিলে তার কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্টের যে প্রভিশনটা রাখা হয়েছে, এটা তো একটা আমি কি বলবো, এটা তো একটা একটা অসম্ভব খারাপ প্রভিশন। আমি বলবো যে এই প্রভিশনটা যেন বিএনপি যেন তুলে দেয়, যে পার্টির বাইরে ভোট দেওয়া যাবে না। তো পার্টির বাইরে যদি ভোট না দেওয়া থাকে, এবং তাদের ফখরুল ইসলাম কত 255টা ভোট পেয়েছে, তাই না? তাদের তো মেম্বার বোধ আরো একটু বেশি, তাই না? তা এটা তো জানা কথা। তো এটা ইলেকশন তো একটা খামাকা একটা শো। হ্যাঁ, এই ইলেকশন তো কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, ইলেকশন এখানে কি তার যে অলি আহমদ যে তার অপোজিশন ছিল, তার কি হওয়ার কোনো সম্ভাবনা ছিল? মানে 1% সম্ভাবনা ছিল? তার কোনো সম্ভাবনা ছিল না। কাজে এই ইলেকশনটাকে আমি কোনো ইলেকশনই বলবো মানে না। এটা একটা আনুষ্ঠানিকতা ছিল, ইলেকশনের ব্যবস্থা করা, আনুষ্ঠানিকতা। এগুলো এগুলো আমি কি বলবো, এগুলো 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 ভালো প্র্যাকটিস না। আমাদের এই জিনিসটা করা উচিত। হ্যাঁ, আমরা তো এই যে ইউএস পলিটিক্স নিয়ে কথা বললাম, রিপাবলিকানরা ডেমোক্রেটিক ইস্যুতে ভোট দিতে পারে, ডেমোক্রেটরা রিপাবলিকান ইস্যুতে ভোট দিতে পারে, কিন্তু আমাদের দেশে এমন একটা করে দিয়েছে যে কোনো মানে পার্লামেন্ট মেম্বার তার তার দলের বাইরে সে ভোট দিতে পারবে না। সে ভোট দিতে গেলে তার মেম্বারশিপ চলে যাবে। চিন্তা করে দেখেন যে সে ভোট দিলে তার মেম্বারশিপটা চলে যাবে। হ্যাঁ, কাজেই এই ভোটটাকে আমি কোনো ভোটই মনে করি না। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, একজন পৌরসভা চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি, বাম সংগঠন করতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাষ্ট্রপতি হিসেবে কতটা কতটা মানে যোগ্য জায়গায় যোগ্য লোক গেলেন বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, ইলেকশনের প্রসেসটা নিয়ে আমি কথাই বলবো না, কারণ এটা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী হয়েছে, সেটা নিয়ে কথা বলার তো কোনো মানে হয় না। আমি মনে করি মির্জা ফখরুলকে সিলেক্ট করাটা কি সঠিক ছিল, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। অর্থাৎ বিএনপি তো জানতো এটা একটা আনুষ্ঠানিকতা, যাকেই তারা নমিনেশন দিয়ে সেই পাস করে আসবে। আমি বরং সেই পার্সপেক্টিভ থেকে যদি কথা বলি, তাহলে মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে ডিজার্ভিং একজন পলিটিশিয়ান। বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে ইতিহাস, বাংলাদেশের পলিটিশিয়ানদের যে চরিত্র, সেই তুলনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি শুধু একজন মানে বাম পলিটিক্স থেকে এসছে
ট্রু 69-এর গণ আন্দোলনে তোফায়েল আহমেদের পরেই তার ভূমিকা ছিল। তিনি ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন পুরো মানে বাংলাদেশে, এটা কোনো ছোটখাটো ব্যাপার না। তারপরে তিনি একজন শিক্ষক ছিলেন, এবং তিনি শিক্ষক না শুধুই, সবচেয়ে বড় কথা তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি পলিটিক্স, শিক্ষকতা এবং সাংস্কৃতিক অঙ্গন, তিনি তো নাটকও করতেন, অনেক ধরনের তার জীবনে অনেক ভূমিকা রয়েছে, তো আপনার কোন রোলটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? তিনি বলছে আমি যে সাংস্কৃতিক অঙ্গনে জড়িত থাকতে পেরেছিলাম বা এখনো থাকতে চাই, সেটি আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মনে হয়। এটা এই জন্য বললাম যে একটা লোক যে সংস্কৃতি মনে হয়, যে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বাংলাদেশের মতো কালচারে, তো সেরকম একটা লোক তো আমাদের এখন প্রয়োজন। সেরকম একটা শুদ্ধ মনের, বিশুদ্ধ এবং আপনার হাই থিঙ্কিং যার মধ্যে রয়েছে, এবং খুব সিম্পল লিভিং যেটাকে বলে, সেটা গত কয়েক দশকে আমরা ফখরুল ইসলাম আলমগীরের মতো খুব বেশি পলিটিশিয়ানের মধ্যে দেখি নাই। সেই জন্য একটা প্রেসিডেন্টের খুব বেশি ভূমিকা বাংলাদেশের কনস্টিটিউশনে এগিয়ে নেই, তারপরেও তো এটা একটা সেরিমোনিয়াল পজিশন। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি তিনি যথার্থ ব্যক্তি আমাদের প্রেসিডেন্ট হয়েছে, আমরা তাকে নিয়ে গর্ব করার মতো একজন মানুষ প্রেসিডেন্ট হয়েছে, আমি তাকে অভিনন্দন জানাই। প্রফেসর ডক্টর মনির মুস্তাফা আলী, এই বিষয়টা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কতটা যথার্থ ব্যক্তি, যথার্থ জায়গায় গিয়েছেন? না, যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে। যেমন ডক্টর খালেকুজ্জামান বললেন যে হি ডিজার্ভ ইট, এবং সে তো ডিজার্ভ করে। আসলে আপনার দলীয় গত দিক দিয়েও যদি আপনি বিচার করেন, আপনার বিএনপিকে তো খাড়া করে রেখেছে সেই, মানে তার নেত্রী যখন অসুস্থ এবং অনেক সময় জেলে, তার সেকেন্ডারি নেতৃত্ব যিনি ছিলেন তিনি ইংল্যান্ডে ছিলেন। ওই সময়টা মানে বিএনপি গত 15 বছরে তাদের যে দুর্যোগময় সময় গেছে, সেই সময়টা তো দলের হাল ধরেছে ফখরুল ইসলাম আলমগীর। এবং সেদিক দিয়ে এবং আপনার ইমেজের দিক দিয়েও উনি একজন ক্লিন ইমেজের লোক, খুবই পছন্দের লোক। এবং আমি তো মনে করি যে আওয়ামী লীগের অনেক লোকজন তাকে খুব পছন্দ করে। হ্যাঁ, কাজেই এটা খুব ভালো হয়েছে, মানে বাংলাদেশের জন্য একটা ক্লিন ইমেজের একজন ভালো পলিটিশিয়ান, এবং দীর্ঘকাল ধরে উনি পলিটিক্স করেছেন। যেমন ওই যে খালেকুজ্জামান বললেন যে উনি ছাত্র ইউনিয়নের মানে সেই 69 জেলেও গেছেন, তখন ছাত্র আন্দোলনের সময় উনি ডিজার্ভ করেন। আমি আশা করবো গত কয়েকটা প্রেসিডেন্ট যে দেখেছি সে তুলনায় উনি ভালো প্রেসিডেন্টই হবেন, এই আশা করি আমি। নিঃসন্দেহে আমরা আসলে বাংলাদেশের সার্বিক রাজনৈতিকভাবে বাংলাদেশ একটা স্থিতিশীলতার দিকে ফিরুক, এটাই আসলে সবাই প্রত্যাশা করছে। সেই জায়গায় হয়তো একজন যোগ্য ব্যক্তি রাষ্ট্রপতি পদে গিয়েছেন, নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য আপনাদের বিশ্লেষণ অনুযায়ী নিঃসন্দেহে ভালো খবর। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য একই সঙ্গে দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।